তোমরা যারা আর্টিকেল পারো না বা আর্টিকেলের সঠিক উত্তর করতে গেলে তোমরা কোথায় এ বসাবে, কোথায় এন বসাবে, কোথায় ডি বসাবে, অনেক বেশি কনফিউশনে পড়ে যাও। আজকের ক্লাসটা তোমাদের জন্য। আজকে 10 থেকে 15 মিনিটের একটা ক্লাসে তোমাদের আর্টিকেলের পুরো এ টু জেড কভার করে দিব। আমি তোমাদের রিহামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে, এবং আমি তোমাকে প্রমিস করতে পারি আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে তোমার আর্টিকেলে কোনো সময় আর কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ করবে না ইন ফিউচার। তুমি তো আর্টিকেলের অনেক অনেক রুলস পড়ছো, অনেক অনেক ট্রিক্স পড়ছো, বাট অ্যাকচুয়ালি তুমি যখন আর্টিকেলের যে কোশ্চেনগুলো সলভ করো, বোর্ড কোশ্চেন বলো বা তোমার কলেজের এক্সামসের কোশ্চেন বলো, তুমি কয়টা সঠিক করতে পারো? তুমি কিন্তু অনেক ভুল করো। বাট আজকের ক্লাসটা করার পরে আর্টিকেলে অ্যাকচুয়ালি যেইখান থেকে প্রশ্ন আসে বা যেই সেগমেন্টগুলো পড়লে তুমি ভালো করতে পারবা আর্টিকেলে, সেই সেগমেন্টগুলো কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসটাতে ইনক্লুড করছি। সো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসে কন্টেন্ট অ্যাকচুয়ালি কি কি আছে এইটাও একটু দেখবো, প্লাস এই ক্লাসটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ তুমি ক্লাসটা শেষ হইলে বুঝতে পারবা যে কোন কোন ট্রিক্স আমাদের এখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করি। আর্টিকেল। এখন আর্টিকেল বলতে আমরা অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলো বুঝি? ঠিক আছে, আমরা তো এ এন দি বলি, বাট আমাদের পরীক্ষায় কিন্তু শুধুমাত্র এ এন দির বাদেও আরেকটা কিন্তু এক্সট্রা ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে একটা ক্রস। ঠিক আছে, শুধু কিন্তু এ এন দি ব্যবহার করলে হয় না, সাথে আমাদের একটা ক্রসও ব্যবহার করতে হয়। ঠিক আছে, এ এন দি ব্যবহার করলে কিন্তু হবে না, আমাদের কিন্তু একটা ক্রসও ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমাদের আর্টিকেলের প্রশ্নের সমাধানের ক্ষেত্রে বোর্ড কোশ্চেন বা কলেজের যে এক্সামস বলো সব জায়গায়। সো আমরা আর্টিকেল বলতে যে তিনটাকে বুঝি, সাথে একটা ক্রস ব্যবহার করা লাগে। সো এই ক্ষেত্রে আর্টিকেল আছে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল আছে এ আর এন, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। ঠিক আছে, এবং এইবার আমি যে কথাটা বলবো এই কথাটা তোমার পুরো আর্টিকেলের গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। আমার এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আর্টিকেল অ্যাকচুয়ালি কোন পার্টস অফ স্পিচের আগে বসে এইটা একটু আমরা জানবো। আর্টিকেল শুধুমাত্র নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে বসবে। আর্টিকেল নাউন এবং নাউন ফ্রেজ ব্যতীত আর কোনো পার্টস অফ স্পিচের পূর্বে বসবে না। আমাদের পার্টস অফ স্পিচ আছে 8টা, কিন্তু আমরা আর্টিকেলটা শুধুমাত্র ব্যবহার করতে পারবো নাউন এবং নাউন ফ্রেজের পূর্ব। ঠিক আছে, আমরা আর্টিকেলটা ব্যবহার করতে পারবো শুধুমাত্র নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে। আই রিপিট, নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে ব্যতীত আমরা কোথাও আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এইটা একটু ভালো করে বুঝে নাও, শুনে নাও, তাইলে তোমার আর্টিকেল সলভ করার সময় কোনো ধরনের কোনো সিঙ্গেল প্রবলেম অ্যারাইজ করবে না। তুমি ভার্বের আগে আর্টিকেল ব্যবহার করতে পারবে না, তুমি অ্যাডজেক্টিভের আগে সিঙ্গেল আর্টিকেল ব্যবহার করতে পারবে না, তুমি অ্যাডভার্বের আগে আর্টিকেল ব্যবহার করতে পারবে না, তুমি কনজাংশনের আগে আর্টিকেল ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, তুমি শুধুমাত্র আর্টিকেল ব্যবহার করতে পারবা নাউনের আগে এবং নাউন ফ্রেজের আগে। নাউনের ভিতরে শুধুমাত্র কমন নাউনের আগে অ্যাকচুয়ালি আর্টিকেল ব্যবহার করা যায়, আর বাকিগুলার একটু এক্সেপশনাল রুলগুলো আছে, আমরা যখন পড়বো আমরা একটু পরেই দেখে নিব। সো এই ইনফরমেশনটা একটু মাথায় ঢুকাও যে তুমি শুধুমাত্র নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল ব্যবহার করতে পারবা। এইটা ব্যতীত তুমি কোথাও আর আর্টিকেল ব্যবহার করতে পারবা না। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। তুমি আমার সাথে এখন তুমি অলরেডি আমার সাথে ডিসএগ্রি করে ফেলছো যে ভাইয়া হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ আমি একটা ধরো উদাহরণ দিই যে জয় ইজ আ গুড স্টুডেন্ট। জয় হয় একজন ভালো ছাত্র। ভাইয়া আমি তো এখানে এটা বসাইলাম গুডের আগে, গুড একটা অ্যাডজেক্টিভ, তাইলে তো আমি অ্যাডজেক্টিভের আগে বসাইছি, অর্থাৎ আমি কিন্তু একটা আর্টিকেল বসাই দিছি। তাইলে আপনি কেন বললেন যে অ্যাকচুয়ালি আর্টিকেল শুধু নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে? দেখো, জয় হচ্ছে তোমার নাউন, মানে আমাদের সাবজেক্ট হিসেবে আর কি যেটা আছে ওটা নাউন, ওইটা আমরা নাউন ধরবো না, ওইটা পরে ধরবো আর কি। জয় যে গুড স্টুডেন্ট, সাবজেক্ট আছে ইজ আছে, তারপরে আমাদের একটা আর্টিকেল আছে গুড স্টুডেন্ট আছে। ঠিক আছে, এখন আমি কিন্তু এটা গুডের কারণে বসাইনি, আমি কিন্তু স্টুডেন্টের কারণে বসাইছি, এবং পুরাটা গুড এবং স্টুডেন্ট এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। সো আমি কিন্তু মোটামুটি আমার এইখানে যে তোমার ধারণাটা দেওয়া সেটা দিয়ে ফেলছি। তুমি যদি এইটা বুঝতে পারো তাহলে পুরাটা বুঝতে পারবা যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি নাউন ফ্রেজের আগে তোমার এটা বসছে, বা নাউন ফ্রেজের আগে আর্টিকেলটা বসছে, শুধু গুডের কারণে বসেনি, গুড স্টুডেন্টের কারণে কিন্তু আমার এখানে আর্টিকেলটা হয়েছে। নাউন ফ্রেজের স্ট্রাকচার, নাউন ফ্রেজের ব্যবহার এখানে আমি পড়াবো একটু পরে, আমি তোমাকে জাস্ট একটু বুঝাই নিলাম। এইখানে যদি শুধুমাত্র থাকতো যে জয় ইজ, ঠিক আছে, জয় ইজ গুড, এ গুড কি কখনো হয় যদি স্টুডেন্ট না থাকতো? যদি স্টুডেন্ট না থাকতো তাহলে হচ্ছে জয় ইজ এ গুড। এখন জয় ইজ এ গুড কি হয়? গুড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। সো এই শুধুমাত্র যদি সিঙ্গেলি অ্যাডজেক্টিভ থাকতো তাইলে কি তুমি এখানে এর আগে তুমি বসাইতে পারতা, আর্টিকেল বসাইতে পারতা? তুমি দেখো তুমি বসাইতে পারতা না। এটা কিন্তু দুইটা গুড আর স্টুডেন্ট একসাথে আমার কি হয়েছে, নাউন ফ্রেজ হয়েছে। সো নাউন ফ্রেজের কারণেই কিন্তু আমি কি বসাইছি, এই যে গুডের আগে আমি বসাইছি, অর্থাৎ এ গুড স্টুডেন্ট বসাইছি। বাট সিঙ্গেলি যখন আমি দেখতেছি যে গুড আসে তখন আমি কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারতেছি না, এবং এইটা একটা রুলও বাস্তবতা যেটা আমরা জানি না এবং ভুলভাবে আর্টিকেল প্র্যাকটিস করে আসছি। ভাই তাহলে তোমার
অ্যাডজেক্টিভের আগে বসলো না, এখন অ্যাডভার্বের আগে। আমি যদি এখানে আবার লিখি যে জয় ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, ঠিক আছে, জয় হয় একজন খুব ভালো ছাত্র ভাইয়া, তাইলে তো আমি এখানে এই যে এটা বসাইলাম ভেরির আগে, এবং ভেরি তো এখানে একটা অ্যাডভার্ব ভাই, তাহলে তো আমি অ্যাডভার্বের আগে আমি আর্টিকেল বসাই ফেললাম, আপনি কেন এই কথা বলতেছেন? তুমি আবার একটা ভুল করলা, তুমি কিন্তু এখানে শুধুমাত্র ভেরির আগে এটা বসাও নাই, তুমি কিন্তু এই যে ভেরি গুড স্টুডেন্ট এই পুরাটার আগে বা এই পুরাটা হচ্ছে নাউন ফ্রেজ, এই পুরা নাউন ফ্রেজের জন্য কিন্তু তুমি এখানে এ বসাইছো, তুমি কিন্তু সিঙ্গেলি শুধুমাত্র ভেরির আগে এ বসাইতে পারবা না। তুমি একটু দেখো, যদি এরকম থাকতো জয় ইজ ভেরি, এ ভেরি কি হয়? হয় না। তাহলে যদি এরকম থাকতো গুড বা স্টুডেন্ট না থাকে, শুধু যদি থাকতো জয় ইজ ভেরি, এর আগে তুমি এই বসাইতে পারতো? তুমি অবভিয়াসলি এই বসাইতে পারতা না। সো আমার মেইন কনসেপ্ট হচ্ছে আর্টিকেল বসবে শুধুমাত্র নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে। এইটা যদি বুঝতে পারো তোমার আর কোনো প্রবলেম হবে না, এখন 5 মিনিটের ভিতরে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। দেখো, সো আমার নাও মানে আর্টিকেলটা অ্যাকচুয়ালি বলবে নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে, এবং বেসিক্যালি নাউনের ক্ষেত্রে তোমার জেনারেলি কমন নাউনের পূর্বে বসে, আর বাকিগুলোর পূর্বে বসে না, কিন্তু বাকিগুলো যদি কমন নাউনের মতো ব্যবহৃত হয় তখন আমরা বসাইতে পারি আর্টিকেল, এবং কোন কোন সেগমেন্টে বসাবো আমরা একটু পরে দেখে নিব। এবং নাউন ফ্রেজের তোমার গঠনটা আমি দেখো এখানে আমি লিখে রাখছিলাম যে শুধুমাত্র কমন নাউনের ক্ষেত্রে বসে, আর নাউন ফ্রেজ হচ্ছে এমন একটা ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, ঠিক আছে। নাউন ফ্রেজ হচ্ছে এমন একটা ফ্রেজ যেখানে দুই বা মানে এক বা একের অধিকার কি অর্থ থাকবে, দুই বা ততোধিক অর্থ থাকে, এবং এটা নাউনের মতো কাজ করে। এখানে কিন্তু গুড স্টুডেন্ট দ্বারা গুডকে বুঝাইনি, স্টুডেন্টকে বুঝাইছে, ঠিক আছে। ভেরি গুড স্টুডেন্ট দ্বারা কিন্তু ভেরি বা গুডকে বুঝাইনি, মূলত স্টুডেন্টকে ফোকাস করছে, ঠিক আছে। স্টুডেন্ট সম্পর্কেই মূলত ডাটাটা দিতেছে। সো দ্যাটস ওয়াই আমরা কি বলবো যে নাউন ফ্রেজ এবং নাউন এই দুইটার আগে অ্যাকচুয়ালি আর্টিকেলটা বসে। এখন নাউন ফ্রেজের অবস্থান কোথায় কোথায় হইতে পারে এখানে দেওয়া আছে, দেখো অ্যাজ এ সাবজেক্ট নাউন বসতে পারে, অ্যাজ এ অবজেক্ট বা নাউন ফ্রেজ বসতে পারে, অর্থাৎ নাউন যেখানে যেখানে বসতে পারে নাউন ফ্রেজ সেখানে বসতে পারে। নাউন ফ্রেজ পুরা নাউনের মতোই কাজ করে, বুঝতে পারছো? নাউন ফ্রেজ সাবজেক্টের এখানে বসতে পারে, অবজেক্টের এখানে বসতে পারে, অবজেক্টে প্রেপোজিশনের অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। নাউন ফ্রেজের গঠন দেখো, নাউন প্লাস নাউন হচ্ছে নাউন ফ্রেজ হয়। যেমন আমি দিলাম একটা স্কুল, ঠিক আছে, তারপরে দিলাম একটা বাস, এই স্কুল বাস, এই স্কুল আর স্কুল, ঠিক আছে, স্কুল ও নাউন, বাস ও নাউন, এই দুইটা মিলে কিন্তু একটা স্কুল বাস হয়েছে, এবং এই দুইটা মিলে হয় একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমি যদি দিই গুড স্টুডেন্ট, ঠিক আছে, গুড স্টুডেন্ট, এটাও কিন্তু নাউন ফ্রেজ গঠন করে। আমি তোমাদের জাস্ট এখানে একটু ইজিলি বুঝাই দিলাম। তারপরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তোমার ওই যে ভেরি গুড স্টুডেন্ট বা ভেরি গুড স্টুডেন্ট, এটা কিন্তু নাউন ফ্রেজ গঠন করে। তারপর নাউন প্রেপোজিশন, তারপরে আবার নাউন, মানে আমি যদি দিই হি ইজ এ ম্যান অফ লেটার্স, ঠিক আছে, আমি যদি দিই হি ইজ এ ম্যান অফ পার্টস, ঠিক আছে, সে হয় খুবই একজন ট্যালেন্টেড ব্যক্তি। এখানে এই যে অফ আছে মাঝখানে, এই যে প্রেপোজিশন, আর এর আগে একটা নাউন আছে কি ম্যান, আর এর পরে আছে পার্টস, ঠিক আছে। এইটা কিন্তু একটা কি বলতো প্রেপোজিশন, সরি এটা একটা নাউন ফ্রেজ কিন্তু, কারণ এই ম্যান অফ পার্টস মানে হচ্ছে তোমার খুবই ট্যালেন্টেড, মানে ট্যালেন্টেড কাউকে বোঝায়, অর্থাৎ এটা কিন্তু নাউনের কাজ করে, ক্লিয়ার, নাউনের কাজ করে। সো আমাদের কিন্তু বুঝতে হবে যে এই সেগমেন্টগুলো সিঙ্গেল সেগমেন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর নাউনের বা দুইটা নাউন একসাথে বসলেও নাউন ফ্রেজ হয়। সো এখন আমরা দেখব কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, কোথায় দা বসে, এবং কোথায় ক্রস বসে। এখন ইউজ অফ এ, আমরা সবাই জানি যে কনসোনান্ট সাউন্ডের পূর্বে এ বসে, এবং ভাওয়েল সাউন্ডের পূর্বে আমরা কিন্তু এখানে সাউন্ড লিখি না, কিন্তু মূলত হবে কিন্তু সাউন্ড। যে তুমি যদি কোনো একটা জায়গায় দেখো এই আই ও ইউ দিয়ে শুরু হয়েছে, তুমি যদি ঠাস করে ওখানে অ্যান বসাই দাও, মানে ভাওয়েলের আগে অ্যান বসাও, তাহলে কিন্তু হবে না, তোমাকে সাউন্ডটা চেক করতে হবে, ওইটার উচ্চারণটা কি হইতাছে ওইটা কিন্তু আমাদের ডিটারমাইন করতে হবে। আফটার দ্যাট আমি কিন্তু আমার মানে অ্যান্সারটা ইনপুট করবো। এখন কিভাবে করবো আমি তোমাকে একটু দেখাই। যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাইলে তুমি এ বসাইতে পারবা, আর যদি ভাওয়েল সাউন্ড হয় অর্থাৎ এ ই আই ও ইউ এইগুলো থাকে তাইলে তুমি অ্যান বসাইতে পারবা। এখন কিভাবে তুমি ফাইন্ড আউট করবা আমি তোমাকে একটু বলি। কনসোনেন্ট সাউন্ড আমরা ভাওয়েল সাউন্ড বুঝি এ ই আই ও ইউ, কিন্তু এখানে একটা এক্সেপশনাল রুল কিন্তু আমাদের একটু দেখতে হবে। দেখো এখানে তুমি যদি দেখো ও, এই ওটা কি ভাওয়েলের ভিতরে না? আবার এখানে আছে ইউটা কি ভাওয়েলের ভিতরে না? এখন সামহাউ ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, ঠিক আছে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় আর ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, তাহলে এদের আগে কিন্তু তুমি এন বসাইতে পারবা না, এদের আগে তোমার এ বসানো লাগবে। কি বললাম? এই দুটো কিন্তু এক্সেপশনাল একটা রুল, যে তোমার ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, মানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তাহলে কিন্তু তুমি এখানে অ্যান বসাইতে পারবে না, তোমাকে কি বসাইতে হবে এ। যেমন ও দে যদি আমি বলি, এখন ও দে যদি বলি যে অন, ঠিক আছে,
গিভ মি এ অন টাকা নোট, তুমি কিন্তু অন এই ও এই ওটা কিন্তু ও আর মতো উচ্চারণ আছে ওয়ান, ঠিক আছে। তোমাকে যদি এরকম দেয় যে গিভ মি ড্যাশ অন টাকা, আমাকে মানে টাকা দিলাম, যে আমাকে 1 টাকা দাও। সো এইখানে কিন্তু গিভ মি মানে 1 টাকা না, এখানে 1 টাকা নোট হবে, 1 টাকা নোট, অর্থাৎ তুমি আমাকে 1 টাকার একটা নোট দাও। সো এইখানে কিন্তু তোমার এ হবে, ঠিক আছে, গিভ মি এ অন টাকা নোট। বা আমি যদি বলি যে হি ইজ এ অন আইড ম্যান, সে হয় একজন এক চোখা মানুষ, ঠিক আছে, অন আইড। কারণ তুমি এখানে দেখো এই যে ও, এই ও এর উচ্চারণটা কিন্তু ওয়ার মতো হয়েছে, ও এর উচ্চারণ কিসের মতো হয়েছে, ওয়া। সো দ্যাটস ওয়াই এর আগে কি হবে, এ হবে, বুঝতে পারছো। আবার ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয়, মানে একদম ইউর মতো, ইউ এইরকম যদি থাকে, তাইলে পরে তোমার এই ইউ এর আগে আমি মানে ওই উচ্চারণটা যেটা হইতেছে সাউন্ডটা, তার আগে আমি অবভিয়াসলি কি বসাবো, তার আগে আমি এ বসাবো। যেমন আমি যদি বলি ইউনিক, ইউনিক, ঠিক আছে, ইউনিক। এখন আমি যদি বলি ইউনিক, তাহলে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতোই আছে না, ইউ এর মতো, তাহলে কিন্তু হবে এ ইউনিক। আমি যদি বলি জয় ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি কিন্তু জয় ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো এই ক্ষেত্রে আমি ইউনিভার্সিটির আগে কিন্তু কি বসাইতে পারতেছি বলো তো, আমি ইউনিভার্সিটির আগে কিন্তু এ বসাবো, কারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতো, ইউনিভার্সিটি, ইউ, ঠিক আছে। তাহলে জয় ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। বা আমি যদি বলি ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, আমি এবার ইয়ে বলে ফেলছি, ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ। ওই ইউ এর উচ্চারণ, ইউনিভার্সালের ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতোই আছে, বুঝতে পারছো। কিন্তু এর অল্টারনেটিভ আমি যদি বলি, ইউ এর উচ্চারণ যদি তোমার, একটু মনোযোগ দিয়ে শুনবা, ওই ইউ এর মতো না হয়, তাইলে কিন্তু তুমি ওইখানে বসাইতে পারবা অ্যান। যেমন আমব্রেলা, ইউ এর উচ্চারণ যখন আর মতো হইতাছে, তখন কিন্তু তুমি আবার কি বসাইতে পারতেছো, তুমি কিন্তু তখন আবার সুন্দর করে তোমার অ্যান বসাইতে পারছো, অ্যান আমব্রেলা, ঠিক আছে, আমাকে একটা ছাতা দাও, গিভ মি অ্যান আমব্রেলা, আমাকে একটা ছাতা দাও, বুঝতে পারছো। এক্সেপশন গুলো একটু মনে রাখবা। আরেকটা হচ্ছে এইচ, তো জেনারেলি তোমার কনসোনেন্ট, তুমি জানো। সো এইচ এর উচ্চারণ যদি সামাও, এইচ এর উচ্চারণ যদি সামাও আ বা অ এর মতো হয়, ঠিক আছে, আ বা অ এর মতো হয়, তখন আমাদের ওই এইচটার পূর্বে আমরা কি বসাবো, বা ওই ওয়ার্ডটার পূর্বে কিন্তু আমরা অ্যান বসাবো, ঠিক আছে। যেমন অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ মানুষ। এখানে এই যে অনেস্ট, ঠিক আছে, এই এইচটা কিন্তু হর মতো উচ্চারণ হয়নি, অর মতো উচ্চারণ হয়েছে, অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। বা আওয়ারের কথা যদি বলি, আওয়ার, এই সো ইউ আর আওয়ার, অ্যান আওয়ার, অর্থাৎ তোমার এখানে এইচটার উচ্চারণ কিন্তু কিসের মতো হইতাছে, এইচটার উচ্চারণ কিন্তু ডেফিনেটলি অ্যান্ড ডেফিনেটলি তোমার অ বা আয়ের মতো হচ্ছে। ক্লিয়ার? আমাদের এই দুইটা সেগমেন্ট একটু মনে রাখতে হবে। এরপরে সেগমেন্টটা আমরা দেখব যে সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন। আমরা কিন্তু সবাই জানি সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন। সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবা, সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশনের সাউন্ডের উপর ডিপেন্ড করে তার আগে আর্টিকেল বসে, এবং এখান থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন আসে। যেমন এখানে অ্যাব্রিভিয়েশনের সাউন্ডটা যদি কনসোনান্ট আসে, তাহলে অ্যাব্রিভিয়েশনের পূর্বে আমি এ বসাবো। অ্যাব্রিভিয়েশনের সাউন্ডটা যদি আমার ভাওয়েল আসে, তাহলে অ্যাব্রিভিয়েশনের পূর্বে আমি অ্যান বসাবো, ঠিক আছে। অ্যাব্রিভিয়েশনের সাউন্ডটা যদি কনসোনান্ট আসে, তাহলে আমি তার আগে কি বসাবো, কনসোনান্ট আসলে এ বসাবো। আর যদি অ্যাব্রিভিয়েশনের সাউন্ডটা আমার তোমার ভাওয়েল আসে, তাহলে আমি তার পূর্বে অ্যান বসাবো। যেমন এখানে কি আছে দেখো, বি এ, ঠিক আছে, বি এ, আমার কিন্তু এখানে বি আসতেছে, ঠিক আছে, বি বি, এই বি এ, এই কারণে কিন্তু এ বি এ হবে। যদি বি বি এর কথা বলি, ঠিক আছে, বি বি এ, বি এ বি, এখানে কিন্তু বি আসতেছে, এখন এ বি, বিটা কি ছিল, কনসোনান্ট ছিল না, কনসোনান্ট সাউন্ড ছিল না, সো এই কারণে কিন্তু হবে এ বি বি এ, ঠিক আছে। আমি যদি বলি আবার এম এ, ঠিক আছে, এই এম এ, এই এমটা কি কনসোনান্ট না, কিন্তু সাউন্ডটা দেখো এম এ আসতেছে, এ এ এ ই আই ও ইউর এ আসতেছে, তাহলে আমি কিন্তু এখানে দেবো অ্যান এম এ, অ্যান এম এ। ক্লিয়ার? এখানে কি আছে দেখো, এসএসসি 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 এস এ এ এ, আমার এটার প্রথমে কি আসতেছে এ, এটার প্রথমে কি আসতেছে এ, সো দ্যাটস আমি কিন্তু দিব অ্যান এসএসসি। আমি যদি পরে দেখি এইচএসসি এইচএসসি এইচএসসির ক্ষেত্রে আমার উচ্চারণটা কি আসতেছে এইচএসসি, সাউন্ডটা কি আসতেছে এ এ এ এইচএসসি, সো দ্যাটস আমি কিন্তু দেবো অ্যান এইচএসসি। তারপরে কি আছে দেখো এম এ, এম এর ক্ষেত্রে আমি তো বললাম যে অ্যান এম এ। তারপরে কি আছে দেখো এমবিবিএস, এমবিবিএস এ এ আসতেছে, তাহলে অ্যান এমবিবিএস। ক্লিয়ার? অ্যান এমবিবিএস অ্যাব্রিভিয়েশন যতগুলো আছে। আমি যদি আরো বলি এলএলবি,
এলএলবি, এলএলবি আমি যেটা করি, আমি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে পড়ি, আমার এই ডিগ্রিটাকে বলা এলএলবি ডিগ্রি, ঠিক আছে? এলএলবি এই এ, ঠিক আছে, এন এলএলবি হবে, কিন্তু তুমি দেখতেছো এলএলবি এর আগে এন বসাচ্ছ, কেমন উদ্ভট না? কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাব্রিভিয়েশনের রুলসের ভিতরে পড়ে, সো আমাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে। এখন এটা কিন্তু আমাদের অ্যাব্রিভিয়েশনের পার্টটা গেল। এখন আমরা কিছু ফ্রেজ দেখবো, যেই ফ্রেজগুলা অ্যাকচুয়ালি আমাদের মানে এ দ্বারা শুরু হয়, বা ওই ফ্রেজগুলোর ভিতরে কিন্তু এ থাকে, যেমন এ গ্রেট ডিল অফ, এ নাম্বার অফ, এ লট অফ, এ ফিউ, তারপরে কি দা ফিউ থাকে, কিন্তু এ ফিউ একটা ফরম্যাট থাকে, এ লিটিল আছে, ঠিক আছে, তারপরে এ গ্রেট মেনি আছে। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এ গ্রেট ডিল অফ, এ নাম্বার অফ, এ লট অফ, এ ফিউ, ঠিক আছে, এ লিটল, তারপরে আমাদের এ ভ্যারাইটি অফ, এ গ্রেট মেনি, এই জিনিসগুলো একটু মাথায় রাখলে হচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের আর্টিকেল এ এন্ড ইউজের সর্বোচ্চ ব্যবহার, এখান থেকে তুমি কমন নিশ্চিত করতে পারবা। আমি তোকে যখন প্র্যাকটিস করাবো তুমি দেখতে পারবা, ঠিক আছে? এরপরে আমরা দেখবো ইউজ অফ দা। দা কোথায় বসে, ঠিক আছে? দা কোথায় বসে আমরা একটু দেখবো। আমরা এই দায়ের ব্যবহারটা একটু ভালো করে যদি 2 মিনিট মনোযোগ দিয়ে বুঝতে পারবো, যে স্পেসিফিক বা নির্দিষ্ট হলে, যদি কোনো কিছু স্পেসিফিক করে বলে বা নির্দিষ্ট করে বলে, তখন আমরা দা বসাবো। যদি কোনো কিছু স্পেসিফিক করে বলে বা নির্দিষ্ট করে বলে, তখন আমি দা বসাবো, ঠিক আছে? স্পেসিফিক বা নির্দিষ্ট করে বললেই আমি এখানে দা বসাইতে পারি, আদারওয়াইজ আমি এখানে দা বসাইতে পারবো না। এখন স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলা মানে কি আমরা বুঝি, দেখো আমি আরেকটা বুঝাই। আবার আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, সেই প্যাসেজে যদি একটা বিষয় দ্বিতীয়বার রিপিট করা হয়, তখন কিন্তু আমরা দা বসাই। কারণ প্রথমবার যখন ওই বিষয়টা নিয়ে কথা বলতেছে, যেমন আমি বললাম আই স দা বয়, আমি বালকটিকে দেখেছিলাম, ঠিক আছে? হু ক্যারিড, যে বহন করতেছিল, এ ক্যারিড এ পেন, ঠিক আছে, যে একটা কলম ব্যবহার মানে বহন করতেছিল। আমি একটা বালককে দেখেছিলাম, সে একটা কলম ব্যবহার করতেছিল। তারপরের সেন্টেন্সে দেওয়া থাকলো, ঠিক আছে, যে আমি ওই কলমটা চাই, ঠিক আছে, আমি ওই কলমটা চাই, বা ওই কলমটা নীল, ঠিক আছে? এইরকম আরেকটা একদম স্পেসিফিক ইনফরমেশন যখন দেওয়া থাকবে, ওই দ্বিতীয়বার যে ওই কলমটা নীল, ঠিক আছে, দ্য পেন ইজ, তোমার নীলের ইংলিশ কি? ব্লু। মান সম্মানের হালুয়া। সো ওইখানে কি হবে, যাই হোক, ঠিক আছে, নীলের ইংলিশ কি? ব্লু না? হ্যাঁ ব্লু তো, ব্লু তো, হ্যাঁ, মানে ওই দ্য পেন ইজ ব্লু, ওই যে কলমটা নীল, ওই দ্বিতীয়বার যখন তুমি স্পেসিফিক করে বলতেছো, তখন ওই যে দ্বিতীয়বার ওই পেনের আগে তুমি কি বসাইতেছো? দা বসাইতেছো। বুঝতে পারছো? অর্থাৎ নির্দিষ্ট করলে বা দ্বিতীয়বার রিপিট করলে ওইখানে আমরা দা বসাই। ক্লিয়ার? আমারে আই এম রিয়েলি সরি, ওটা কি হবে ভাই? এটা নীলের ইংরেজি কি? ব্লুই তো হয় না? আমার ভুলে গেছি, দেখছো? আমার আসলে কালারে অনেক প্রবলেম। এইটা কোনটা কোন কালার? এটা হলুদ কালার, ইয়েলো কালার এটা জানি, এটা সাদা কালার, হোয়াইট কালার এটা জানি। এইটা যে কি কালার এটা আমি জানি না, আবার এইটারে যে কি কালার কয় এটাও আমি জানি না। এটা রেড কালার, এটা আমি জানি, কিন্তু এই কালার আর এই কালার, এই দুইটা কালার আমি চিনি না। আমি কালার চিনি না, আমার অনেক প্রবলেম, মানে কালার আমি মনেই থাকে না। আবার পৃথিবীতে একক কোনো কিছু, ঠিক আছে, এই পৃথিবীতে একক যত কিছু আছে সব কিছুর পূর্বে কি বসবে? দা বসবে। তুমি জানো সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি কোনগুলা? ওই যে হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, সে হয় আমাদের ক্লাসে সব থেকে ভালো ছেলে, ঠিক আছে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এই সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দা বসে। আবার দুইটা কম্পারেটিভ যদি কোনো জায়গায় পাশাপাশি থাকে, তখন কিন্তু দা হয়। যেমন দ্য মোর ইউ রিড, ঠিক আছে, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ তুমি যতই পড়িবে ততই শিখিবে, ঠিক আছে, তুমি যতই পড়িবে ততই শিখিবে। এখানে কিন্তু দা আছে দুইটায়, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। ক্লিয়ার? অর্ডিনাল নাম্বার, অর্ডিনারি না, এখানে অর্ডিনাল নাম্বার, অর্ডিনারি না, অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, ঠিক আছে? অর্ডিনাল নাম্বার মানে কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হি ইজ দ্য ফার্স্ট স্টুডেন্ট, হি ইজ দ্য সেকেন্ড স্টুডেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অর্ডিনাল নাম্বার মানে কিন্তু তোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই যে নাম্বার, এই নাম্বারগুলোর আগে আমরা অলওয়েজ কি বসাবো? দা বসাবো। তারপরে আরেকটা, দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা জাতি বুঝাইলে, এখানে একটা চমৎকার বিষয় একটু মনে রাখবা, দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা জাতি মানে কি? এখানে রিস, রিস মানে কি? ধনী না? এখন এর আগে যদি দা বসাই তাহলে হয় দা রিস, দা রিস মানে ধনীরা। তাহলে অ্যাডজেক্টিভের আগে দা তখন বসবে যখন শুধুমাত্র সিঙ্গেলি অ্যাডজেক্টিভের আগে তুমি কিছু বসাইতে পারবে না। অ্যাডজেক্টিভের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না, বাট অ্যাডজেক্টিভের আগে যদি দা বসাইলে সেটা কোনো জাতি নির্দেশ করে, তখন কিন্তু আমরা অ্যাডজেক্টিভের আগে দা বসাইতে পারি। দা রিস মানে ধনীরা, দা পুয়ার গরিবেরা, ঠিক আছে, এরকম। দা এডুকেটেড শিক্ষিতরা। ক্লিয়ার? এইরকম, বুঝতে পারছো? দ্য করাপ্টেড অর্থাৎ যারা আসলে দুর্নীতির সাথে দুর্নীতিবাজরা, এরকম। তারপরে আরেকটা ফরম্যাট আছে দা নাউন অফ, দা নাউন অফ, দা নাউন অফ, ঠিক আছে, দা নাউন অফ, এটা একটু মনে রাখবা, দা নাউন অফ। দা থাকবে প্রথমে,
মাঝখানে একটা নাউন থাকবে, তারপরে অফ থাকবে, তারপরে তারিখের আগে, ঠিক আছে, একদম নির্দিষ্ট করে দিয়ে দেয় কিন্তু তারিখের আগে, যেমন যে দ্য 10th ডিসেম্বর অর্থাৎ 10 ডিসেম্বরে, তারপরে ধর্মীয় একদম তারিখের আগে, একদম নির্দিষ্ট তারিখের আগে কিন্তু দা বসবে, আমি বলে দিলাম, মাথার ভিতরে রাখবা। ধর্মীয় জনগোষ্ঠীর আগে, যেমন দ্য হিন্দুস, দ্য মুসলিম, দ্য বুদ্ধিস্ট, দ্য খ্রিস্টানস, এইরকম ধর্মীয় জনগোষ্ঠীর আগে কিন্তু দা বসে। ধর্ম গ্রন্থের আগে, ঠিক আছে, দ্য বাইবেল, ঠিক আছে, দ্য মানে আমাদের যে বেদটা আছে, বা তোমার দ্য হোলি কোরআন, এইরকম। তারপরে লেখকের নাম সহ গ্রন্থের আগে, একদম শুধু গ্রন্থ থাকলে জেনারেলি ওখানে কোনো আর্টিকেল কিন্তু বসে না, যদি খুব ফেমাস নাই, বাট গ্রন্থর লেখকের নাম সহ থাকে, যেমন দ্য গীতাঞ্জলি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য গীতাঞ্জলি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম যদি লেখকের নাম থাকে তাহলে কিন্তু দা বসে। হিস্টোরিক্যাল ইভেন্ট, যেমন হিস্টোরিক্যাল ইভেন্ট মানে কি, পলাশির যুদ্ধ, ঠিক আছে, দ্য পলাশি অর, তারপর বক্সারের যুদ্ধ, দ্য বক্সার অর, দ্য অটাল্লু যুদ্ধ, দ্য অটাল্লুর যে অর, এইগুলা হিস্টোরিক্যাল ইভেন্টের আগে কিন্তু দা বসে। দিকের নামের আগে, দ্বীপের নাম, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, এরকম দিকের নামের আগে দা বসে। ঋতুর নামের আগে কিন্তু দা বসে, ঠিক আছে, দ্য অটাম, দ্য সামার, তারপরে কি ট্রেন, নিউজ পেপারের আগে দা বসে, বা পৃথিবীতে কোনো একটা সিঙ্গেলি যদি কোনো কিছু এক্সিস্ট করে, জাহাজের নামের আগে দা বসে, সংবাদপত্রের নামের আগে দা বসে, এইগুলোর ব্যবহার তুমি কিন্তু সবকিছু জানো। বা কোনো পার্টিকুলার দেশ মানে বিশেষ অর্থপূর্ণ দেশের নামের আগে কিন্তু দা বসে, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে, এগুলোর আগে কি বসে দা, কি বললাম, দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএসএ, বিশেষ অর্থপূর্ণ দেশ কিন্তু দ্য ইউকে, ঠিক আছে, এগুলোর আগে কিন্তু, যেমন ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএ মানে কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কিন্তু বিশেষ অর্থপূর্ণ দেশ, এই বিশেষ অর্থপূর্ণ দেশগুলোর আগে কিন্তু দা বসবে। এগুলো কিন্তু আমার এন দিয়ে ব্যবহার শেষ। তারপরে আমরা দেখবো যে ক্রস কোথায় বসে। আমরা প্রথম দেখবো আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশকের আগে কিন্তু কোনো আর্টিকেল বসাইতে পারবে না। নির্দেশক কোনগুলা, দিস দ্যাট দিস দোস, ঠিক আছে, দিস দ্যাট দিস দোস, দেয়ার না, দিস দ্যাট দিস দোস, দিস দ্যাট দিস দোস, এইগুলোর আগে কিন্তু কোনো ধরনের কোনো তুমি আর্টিকেল ব্যবহার করতে পারবে না। তারপরে কি পসেসিভ, 7টা জেনারেল ইউজ, 7টা, এই 7টা পসেসিভের আগে কখনো তুমি আর্টিকেল ব্যবহার করতে পারো না। মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেলি থাকে তাহলে কিন্তু কোনো আর্টিকেল বসে না। আমি আবার রিপিট করলাম, অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেলি থাকে এর আগে কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ যদি একটা নাউনের আগে বসে, দুইটা মিলে একটা নাউন ফ্রেজ হয়, তাহলে আর্টিকেল বসে। আমি তোমাদের একটা উদাহরণ পড়াইছিলাম না, যে জয় ইজ গুড, এখানে আর্টিকেল কিন্তু বসবে না, কারণ এই গুডটা হচ্ছে শুধুমাত্র আর্টিকেল, শুধুমাত্র সিঙ্গেল আর্টিকেলের আগে তোমার তুমি কি শুধুমাত্র তোমার সিঙ্গেল অ্যাডজেক্টিভের আগে তুমি আর্টিকেল ব্যবহার করতে পারবে না। এখানে যদি থাকতো যে জয় ইজ আ গুড স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে কিন্তু গুডের আগে তুমি এ বসাইতে পারতা, কারণ গুড আর স্টুডেন্ট দুইটা মিলে আবার কি গঠিত হয়েছে, নাউন ফ্রেজ। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউন মানে কি, আমার নিজের নাম, আমার নাম হীরামন, তুমি যে দেখতেছো তোমার নাম করিম, তুমি যেটা দেখতেছো তোমার নাম রহিম, তুমি দেখতেছো তোমার নাম জয়, তুমি দেখতেছো তোমার নাম মনে করো যে সুমাইয়া, তুমি দেখতেছো তোমার নাম ধরো পূজা, ঠিক আছে, তুমি দেখতেছো তোমার নাম ধরো স্নেহা। সো তুমি এইরকম এই যে তোমাদের যে নিজেদের যে একদম পার্টিকুলার যে নামটা, বাংলাদেশের নাম বাংলাদেশ, তো এই প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। কিন্তু আর্টিকেলটা কখন বসে জানো, যখন প্রপার নাউনটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন আর্টিকেল বসে। যেমন তুমি এখানে দেখো একটা এক্সেপশন আছে, আমি এক্সেপশনটা সুন্দর করে মার্ক করে দিছি। প্রপার নাউন অ্যাজ কমন নাউন হলে, অর্থাৎ প্রপার নাউন কমন নাউনের হিসেবে ব্যবহৃত হলে তখন কিন্তু আর্টিকেল হিসেবে দা বসে। যেমন কাজী নজরুল ইসলাম ইজ দ্য শ্যালি অফ বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম হয় বাংলাদেশের শ্যালি। এখানে এই শ্যালিটা এটা কিন্তু তোমার, এই শ্যালি কিন্তু একজন কবি, তুমি কিন্তু জানো একজন সাহিত্যিক বিদ্রোহী কবি ছিল শ্যালি। সো এইখানে এই শ্যালিটা কিন্তু তোমার প্রপার নাউন নাই, এখানে কিন্তু কমন নাউন হয়েছে। সো দ্যাটস এর আগে কিন্তু দা বসছে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের শ্যালি বলা হয়, ঠিক আছে, অ্যাজ এ কমন নাউন, এর আগে কিন্তু দা বসছে। এটা এক্সেপশনাল রুল, এইরকম রুলসই আসবে, ঠিক আছে। জাস্ট এইটাও তুমি হুবহু কমন পাইতে পারো যদি এইখান থেকে প্রশ্ন করে। কালেকটিভ নাউনের পূর্বে তুমি আর্টিকেল বসাইতে পারবে না, ক্রস। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসাইতে পারবে না, ক্রস। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসাইতে পারবে না, ক্রস। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসাইতে পারবে না, ক্রস। না, তোমার যে আর্টিকেল বসাইতে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসাইতে হবে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসাইতে পারবে না। এগুলো মনে রাখবা, বুঝতে পারছো? যেমন তুমি ওয়াটারের আগে আর্টিকেল বসাইতে পারো না, পারো। ব্রেডের আগে আর্টিকেল বসাইতে পারো না। কিন্তু কালেকটিভ নাউনের আগে একটা, এখানে আমি বলছিলাম কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু একটা এক্সেপশন আছে। কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসে কোন কোন জায়গায় দেখো। কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসে যদি নির্দিষ্ট দলকে বোঝায়, একই দলের সদস্যদেরকে আলাদা করে বোঝায়, বা কোনো সমাধি না, এটা সমষ্টি, এইটা কি লিখছে, কোন সমষ্টি প্রথমবার বললে
আমি কি বললাম, তাইলে কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসবে যদি নির্দিষ্ট কোনো দলকে বোঝায়, একই দলের সদস্যদেরকে আলাদা করে বোঝায়, বা নির্দিষ্ট কোনো সমষ্টিকে প্রথমবার আমরা প্রেজেন্ট করি তখন। এখন দেখো এটা কেমন, যেমন এ ফ্যামিলি লিভস হিয়ার, একটা পরিবার সেখানে বসবাস করে। এখানে এই ফ্যামিলি কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু এটা প্রথমবার উল্লেখ করা হয়েছে বলে এই ফ্যামিলি লিভস হিয়ার, যে একটা পরিবার সেখানে বসবাস করে। সো এই প্রথমবার উল্লেখ করার কারণে আমরা কি করছি, এখানে এ বসাইছি আর্টিকেল। কিন্তু আমি যদি এখানে বলি যে কালেকটিভ নাউন আর্টিকেল বসে যদি নির্দিষ্ট দলকে বোঝায়, নির্দিষ্ট দল, আমি যদি বলি দ্য আর্মি, একদম প্রথমবার যদি বলি দ্য আর্মি গ্যাদার্স হিয়ার, অর্থাৎ আর্মিরা এখানে গ্যাদার করতেছে। আর্মি, আমরা কারা কারা এখানে গ্যাদার করতেছে, আর্মিরা। আমি কিন্তু একদম স্পেসিফিক করে দিলাম যে আর্মিরা এখানে গ্যাদার করতেছে। সো এইরকম যখন নির্দিষ্ট করে বলবে কোনো একটা দলকে, আর্মি কি কালেকটিভ নাউন না? এটা কিন্তু নির্দিষ্ট করে বলছে না, নির্দিষ্ট করে বলছে। সো এইটা কিন্তু যখন নির্দিষ্ট করে বলছে তখন আমি কিন্তু এর আগে দা বসাইতে পারছি, আদারওয়াইজ আমি কিন্তু কালেকটিভ, জেনারেলি কালেকটিভ নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আবার খেলাধুলার নামের আগে আর্টিকেল বসে না, ফুটবল ক্রিকেট তুমি আর্টিকেল বসাইতে পারবা না। তুমি কোনো ভাষার আগে আর্টিকেল বসাইতে পারবে না। তুমি বাংলার আগে কি দা বসাইতে পারো, এ বসাইতে পারো না। ইংলিশ ভাষা পারো না, ঠিক আছে। জাতি বোঝাইলে আবার আর্টিকেল বসে, জাতির হিসাব আলাদা, কিন্তু ভাষা হিসেবে থাকলে আর্টিকেল বসাইতে পারবা না। সো এইগুলা ছিল এ এন্ড ডি এর ইউজ। তোমার এইখানে তুমি জাস্ট সুন্দর করে পড়ে ফেলবা, জাস্ট নাউন আর নাউন ফ্রেজের সেগমেন্টটা একটু মুখস্থ রাখবা। এখানে তুমি সাউন্ডের বিষয়গুলো ক্লিয়ার রাখবা, সাউন্ডের বিষয়গুলো গুরুত্বপূর্ণ, অ্যাব্রিভিয়েশন গুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। আর এই ক্ষেত্রে এই যে ও আর ইউ এর যে ইউনিভার্সাল, ইউনিক, ইউনিভার্সিটি বা আমব্রেলা এর ভিতরে পার্থক্য কি, এগুলো একটু মনে রাখবা। আর স্পেসিফিক্যালি দি এর ব্যবহারগুলো একটু মনে রাখবা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সো আমাদের রুলস কিন্তু এইগুলাই ছিল। এখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সব থেকে বেশি আগে মাথায় রাখতে হবে, আমরা যে রুলসগুলো পড়লাম এই রুলসগুলো দিয়েই আমরা সকল বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো, আমাদের আর্টিকেল থেকে যত কোশ্চেন আসছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের আর্টিকেলের কোনো রুলস আমরা বাদ দিই নাই। অর্থাৎ আমাদের ক্লাসটা কিন্তু যথেষ্ট ইফেক্টিভ হচ্ছে। তুমি যখন আমাদের এখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। আর তোমাদের নেক্সট কোন টপিকের ক্লাস লাগে ভাইয়াকে একটু জানিও, ভাইয়া কিন্তু সেই টপিকের উপর তোমাদের ক্লাসটা নেওয়ার ট্রাই করবে, এবং তোমাদের যতটা ভালো একটা আউটকাম দেওয়া যায় আমি ব্যক্তিগতভাবে ট্রাই করব যে তত ভালো করে তোমাদের ক্লাসগুলো নিতে। তুমি অবশ্যই তোমার কমেন্টে মন্তব্যে জানাবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল বলো, আমাদের ফেসবুক পেজ অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর তোমার যে কোনো প্রশ্নে বা জিজ্ঞাসায় তুমি আমাদের ডেসক্রিপশনের নাম্বারটা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সো দেখো, আমরা 2019 সালে একটা বোর্ড কোশ্চেন সলভ করবো, কারণ করোনার পরে এটা কিন্তু মানে করোনার আগে আর কি, এটা ফুল সিলেবাসে পরীক্ষায় ছিল 2019-এ, এবং ওই 19-এই কিন্তু তোমার এই মানে একদম লাস্ট আর কি আর্টিকেল আসছে। আর 26-এ তোমাদের আসবে, তারপরে 27 প্রত্যেকটা ব্যাচ কন্টিনিউ করবে। সো দেখো, আমাদের প্রথম যে লাইনটা আছে, মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান। সো আমরা কি দেখছিলাম যে যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে কি হয়, সেখানে কিন্তু এ হয়। তাহলে মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান, এখানে কিন্তু যদিও আমাদের ভাওয়েল যে ওয়ার্ড আছে, ভাওয়েল থাকলেও আমাদের কিন্তু উচ্চারণের অর্থাৎ সাউন্ডের দিকে খেয়াল রেখে ইউ এর মতো মানে উচ্চারিত হয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এ দিব। তারপরে কি আছে, অ্যাজ হি ইজ ইংলিশ ম্যান, হি নোস ইংলিশ অ্যাজ ওয়েল। সো এখানে আমাদের ইংলিশম্যান, তুমি এখানে কি দেখলা, ইংলিশম্যান, আমাদের কিন্তু ভাওয়েল আছে না। ভাওয়েল থাকলে আমরা কি করব, আমরা কি বলছিলাম, ভাওয়েল থাকলে আমরা কি দিব, আমরা কিন্তু অ্যান দিব। কিন্তু তোমরা অনেকে বলবা যে ভাইয়া আপনি তো বলছিলেন যে ভাষার আগে মানে আমাদের আর্টিকেল না ব্যবহার করতে, একটু আগেই তো পড়াইলেন। দেখো, এটা কিন্তু ভাষা না, এখানে ইংলিশম্যান অর্থাৎ সে একজন ইংরেজ মানুষ, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ হিসেবে এখানে আছে। সো আমরা কিন্তু ভাষা না, আমরা জাতির আগে আর্টিকেল ব্যবহার করছি। ভাষার আগে আর্টিকেল ব্যবহার করা কিন্তু যায় না, কিন্তু আমরা কিন্তু জাতির আগে ব্যবহার করছি। এরপরে কি আছে দেখো, হি নোস ইংলিশ অ্যাজ ওয়েল, এইটার আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, কারণ এই ইংলিশ দ্বারা বুঝাইছে ভাষা। আমরা কি শিখছিলাম, ভাষার আগে আর্টিকেল ব্যবহার করতে পারবো না, তোমাদের কি মনে আছে? আমরা কি শিখছিলাম যে ভাষার আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এই স্লাইডে তুমি গেলে দেখতে পাবা কই গেল যে আমরা ভাষার আগে এই যে ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারবো না। তারপরে কি আছে দেখো, হি ইজ ড্যাশ অনারেবল টু এভরিওয়ান দো হি ইজ ড্যাশ অনাইড ম্যান, মানে সে হয় সকলের কাছে খুবই অনারেবল, মানে কি সম্মানিত, অর্থাৎ গ্রহণযোগ্য একজন ব্যক্তি, এবং যদিও সে আর কি এক চোখা একজন মানুষ, অর্থাৎ তার চোখ একটা। সো এইখানে হি ইজ অনারেবল, এই অনারেবলের আগে তোমরা অনেকেই এইচটা দেখে, ঠিক আছে, এর উচ্চারণ যেহেতু ওই এর মতো হয়েছে অনারেবল, সো তোমরা কিন্তু সেই অনেস্ট বা তোমার সেই আওয়ারের যে আমরা যে কথাটা প্রথমে আমি এক্সাম্পল দিলাম ওইটা অনুযায়ী অ্যান বসাবা, কিন্তু এখানে অ্যান তুমি বসাইতে পারবা না, কারণ এই অনারেবল কিন্তু সিঙ্গেল ভাবে বসছে এবং এটা একটা অ্যাডজেক্টিভ, এবং শুধু অ্যাডজেক্টিভের
এর আগে কিন্তু কোনো আর্টিকেল আমরা বসাইতে পারি না। এইখানে তোমাদের একটা আমি রুলস শিখাইছিলাম যে আর্টিকেল বসে শুধুমাত্র নাউন এবং নাউন ফ্রেজের আগে। এইখানে যদি যে হি ইজ অনারেবল ম্যান থাকতো, অর্থাৎ এই অনারেবলের পর একটা ম্যান থাকতো, তাহলে কিন্তু নাউন ফ্রেজ হইতো, এবং অনারেবল পরে ম্যান থাকলেই তুমি এখানে অ্যান বসাইতে পারতা, ঠিক আছে। হি ইজ অ্যান অনারেবল ম্যান, বাট হি ইজ অনারেবল, এখানে কিন্তু তুমি কোনো আর্টিকেল বসাইতে পারবে না, শুধু হি ইজ অনারেবল হবে, কারণ এইখানে এইটা জাস্ট একটা অ্যাডজেক্টিভ, সিঙ্গেল অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? তো বুঝতে হবে। তারপরে কি, টু এভরিওয়ান, ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাবা, আর বুঝতে পারতেছো কিনা এটা অবভিয়াসলি জানাবা, ঠিক আছে। তো যদিও হি ইজ অন আইড মানে এ, এখানে কিন্তু এ হবে, ঠিক আছে, কারণ ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে আমরা কি বলছিলাম, এ হবে। ভাওয়েল থাকা সত্ত্বেও, অর্থাৎ ভাওয়েল হওয়া সত্ত্বেও আমাদের এই যে ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে, যেমন অন আইড, কি বলছিলাম, অন আইড, অন আইড, আমি কিন্তু এখানে একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিছিলাম, আমাদের এগুলো মুছে গেছে। তারপরে কি, অন ডে হ্যাভিং ড্যাশ এসওএস, এটা কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন, হি ওয়েন্ট টু ড্যাশ ইউএসএ। সো এখানে এসওএস এর আগে তুমি কি বসাবো, সস, এসওএস, এটা তুমি যদি উচ্চারণ করো সস, এসওএস, মানে আমি জাস্ট যদি ভালো করে সাউন্ডটা বের করি, এসওএস, এ, আমাদের প্রথম যে সাউন্ড আসছে কিন্তু এ আসতেছে, আর এ কি ভাওয়েল সাউন্ড না, তাহলে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যান, ঠিক আছে, এখানে অ্যানটা বসাবো শুধুমাত্র সাউন্ডের পরিপ্রেক্ষিতে। তারপরে কি, ওয়েন্ট টু দ্য ইউএসএ, আমরা বলছিলাম বিশেষ অর্থপূর্ণ কিছু দেশ, যেমন দ্য ইউনাইটেড কিংডম মানে দ্য ইউকে, অর ইউএসএ দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকা, আমরা কিন্তু এরকম বিশেষ অর্থপূর্ণ দেশের আগে অবশ্যই দা বসাবো, তাহলে দ্য ইউকে, দ্য ইউএসএ, অর্থাৎ দ্য ইউনাইটেড কিংডম আর দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে কি আছে দেখো, হিজ ব্রাদার জনসন, তার ভাই জনসন, লিভিং দেয়ার, তার ভাই জনসন সেখানে বসবাস করতো, জয়েন্ট আর্মি লাস্ট ইয়ার, সে লাস্ট ইয়ার বা গত বছর আর্মিতে জয়েন করে। এখন এইখানে একটা জিনিস যদি তুমি খেয়াল করো, আর্মি একটা কালেকটিভ নাউন, এবং এই কালেকটিভ নাউনের আগে আমরা একটা জিনিস বলছিলাম যে কালেকটিভ নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, বাট এইখানে যদি তুমি খেয়াল করো এই কালেকটিভ নাউনটা কিন্তু জাস্ট স্পেসিফিক্যালি বলা হয়েছে, স্পেসিফিক্যালি সে কোথায় জয়েন করছে, অনেকগুলোতে অনেক কিছু জয়েন করা যায়, সে কিন্তু আর্মিতে জয়েন করছে, একদম নির্দিষ্ট করে বলছে। সো দ্যাটস ওয়াই কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও আর্মির আগে আমরা দা আর্মি ব্যবহার করব, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, হি ইজ ড্যাশ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, ও এখানে তুমি দেখো খুব সহজ, দা ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, অর্থাৎ আমরা বলছিলাম ডাবল কম্পারেটিভ, যে দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ তুমি যতই পড়িবে ততই শিখিবে। সো এরকম এখানে কিন্তু দুইটা তোমার ডাবল কম্পারেটিভের কারণে দুইটা দা আসবে। তারপরে কি, হোয়েন মিস্টার ব্রাইট মেট হিজ ব্রাদার, মিস্টার ব্রাইট যখন তার ভাইয়ের সাথে দেখা করে, হি কুড নট বাট শেড টিয়ার্স, সো টিয়ার্সের আগে আমরা কি বসাবো, টিয়ার্সের আগে একটা ক্রস দিতে হবে, ঠিক আছে। সো প্লুরাল নাউন, ঠিক আছে। সো আমরা কিন্তু এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। আমরা কিন্তু যদি এটা নির্দিষ্ট করে বুঝাইতো আমরা দি ব্যবহার করতে পারতাম, কিন্তু টিয়ার্স এটা কিন্তু নির্দিষ্ট করে বুঝাচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে ক্রস ব্যবহার করবো, অর্থাৎ আমরা কিন্তু এখানে কিছু ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? এখন দেখো তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো তোমাদের নেক্সট কোন ক্লাস লাগবে জানিয়ে যেও। আর তোমরা যারা 26 আর 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের সাথে একটা বিষয় শেয়ার না করলেই নয়, 26 আর 27 ব্যাচ আমাদের এই কোর্সটা এখন তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে আমাদের EBI 3.0 কোর্সে এনরোল করতে পারো। এই EBI 3.0 কোর্সে প্রিয় শিক্ষার্থী তোমরা কি পাবে, তোমরা ইংরেজি, বাংলা এবং ICT তিনটা সাবজেক্টের পূর্ণাঙ্গ 500 মার্কের ফুল প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। ইংরেজির দুইটা পার্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পার্ট, এরকম ভালো ভালো করে ধরে ধরে কিন্তু পড়াই দিব, ঠিক আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপরে তোমার বাংলাও সেম, ICTও সেম, সুন্দর করে পড়াই দিব। কোর্সটার কোর্স ফি 3000 টাকা, এখন তুমি 1000 টাকায় ভর্তি হতে পারবা। আমাদের কিন্তু অলরেডি 1200+ স্টুডেন্ট আমাদের কোর্সটাতে যুক্ত হয়েছে। সো এই কোর্সটাতে যুক্ত হয়ে তুমি আজকেই ক্লাস শুরু করো, আমার বেস্ট একটা বেনিফিট সিকিউর করো। আর 2-1 দিন পরে আমাদের কোর্সটায়, 2 দিন বা 3 দিন পরে আমাদের কোর্সটায় ভর্তি বন্ধ হবে, ঠিক আছে। তারপরে আমাদের এই প্রি অ্যাডমিশনের কোর্স একটা আছে, এই কোর্সে যদি তুমি 1000 টাকায় ভর্তি হও তাহলে প্রি অ্যাডমিশনের কোর্সটা ফ্রি। আর তুমি যদি প্রি অ্যাডমিশনের কোর্সে পার্টিকুলারলি ভর্তি হতে চাও, এটা হচ্ছে আমাদের গাইডলাইন সিরিজের অন্যতম ইম্পর্টেন্ট একটা কোর্স। আমাদের কিন্তু কোর্সের বিভিন্ন সিরিজ থাকে, ঠিক আছে। কোনোটা আমাদের কম্প্যাক্ট সিরিজের কোর্স থাকে, কোনোটা গাইডলাইন সিরিজের কোর্স থাকে। এটা হচ্ছে গাইডলাইন সিরিজের কোর্স। এই কোর্সে তোমার ক্লাসে কোনো নোট করা লাগবে না, তুমি এইচএসসি লাস্ট টাইমে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে আমাদের এই কোর্সটা থেকে, আর কিছু না, ঠিক আছে। এই কোর্সটায় তুমি ঢাকা ইউনিভার্সিটি কয়েন্টের পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে। এই কোর্সে তোমার 30টা প্রিমিয়াম লেকচার, 30টা প্রিমিয়াম লেকচার শিট, প্রিমিয়াম গাইডলাইন সেশন, ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড 10 সেট মডেল কোর্সেন, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে
তুমি যত ইনফরমেশন জানার বা কোন টপিকগুলো পড়বা, কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা, আমরা ক্লাসে পড়াই দিব, কিভাবে পড়বা, সব কিছু কিন্তু এই কোর্সের আন্ডারে। এবং এই কোর্সের কোর্স ফি কিন্তু মাত্র 690 টাকা। এই কোর্সের কোর্স ফি মেইনলি 1000 টাকা, এখন 31% অফ, 31% ছাড়ে তুমি 690 টাকায় ভর্তি হতে পারতেছো। ভর্তি শুরু হয়েছে 10 তারিখ থেকে। সো তুমি এটা এনরোল করতে পারো, আর এইটা এনরোল করলে ওইটা ফ্রি পেয়ে যাবে, এটা এনরোল করলে ওইটা এনরোল করার প্রয়োজন নেই, এটা এমনি ফ্রি পাবা। যারা পার্টিকুলারলি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির প্রি-অ্যাডমিশন ভর্তি হচ্ছে, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি বেস্ট বেনিফিট সিকিউর করো। তোমাদের সকলের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে ভাইয়ার পক্ষ থেকে, ঠিক আছে? সো এটা হচ্ছে কাহিনী। আর তোমরা যারা 26 ব্যাচ আসো, 27 ব্যাচ আসো, দেখো 28 ব্যাচ তোমরা যারা আসবা, এখন এইচএসসি 28, তোমাদের তো এখনো এসএসসি পরীক্ষা হয়নি, তোমাদের জন্য কিন্তু আমাদের নেক্সট কোর্স আসবে 2026 সালের এপ্রিল নাগাদ, ঠিক আছে? আর তোমরা যারা 26 ব্যাচের আসো, 26 ব্যাচের জন্য একটা কথা বলি, তোমরা জানো কি জানি না, আমাদের স্বপ্নডাবি থেকে একটা কম্প্যাক্ট সিরিজের কোর্স তোমাদের জন্য লঞ্চ করা, ইংরেজি, বাংলা, আইসিটি, এই 3টা সাবজেক্টের তোমার এফআরবি ফাইনাল ডিভিশন ব্যাচ, এফআরবি ফর ইভিআই, অর্থাৎ ফাইনাল ডিভিশন ব্যাচ ফর ইংলিশ, বাংলা, আইসিটি, যেখানে মাত্র 60 দিনে অর্থাৎ 2 মাসে 60টা ক্লাসে ইংরেজি, বাংলা, আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করে দেওয়া হয়। তোমার অবস্থান যেরকমই হোক না কেন, এই কোর্সে ভর্তি শুরু হচ্ছে আমাদের 15ই জানুয়ারি 2026 থেকে, ঠিক আছে? এফআরবি ফর ইভিআই ফর 2026, ঠিক আছে? অর্থাৎ 2026 ব্যাচের যারা আসো, অর্থাৎ এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু ওই কোর্সটা অ্যাপ্লিকেবল। 2026 সালে যারা 2026 সালে যারা আর কি পরীক্ষা দিবা, তাদের জন্য, মানে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু এই মাত্র 60 দিনে 2 মাসে ইংরেজি, বাংলা, আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করে দেওয়া হবে। এই কোর্সটা আসতেছে আমাদের দ্রুত, আমাদের জানুয়ারির 15 তারিখ, 2026 সালে জানুয়ারির 15 তারিখ থেকে ভর্তি শুরু হবে, আর তোমাদের টেস্টের পরে ক্লাস শুরু হবে। জাস্ট তুমি ইংরেজি, বাংলা, আইসিটি কিছুই পারো না, তোমার বেসিক দুর্বল, ইংলিশে ফেল করবা, আইসিটিতে ফেল করবা, এমন স্টুডেন্ট যারা আসো, তাদের জন্য বলবো 60 দিনের এই কোর্সটা গেম চেঞ্জার হিসেবে তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? অল দ্য বেস্ট এইচএসসি 26, 27 অ্যান্ড আপকামিং 28, 29 ব্যাচ, ঠিক আছে? শুভকামনা থাকলো, এনজয় করো, আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের ডিসক্রিপশন চেক করো কোর্সে ভর্তি হওয়ার জন্য। আর কোর্সে ভর্তি হয়ে তুমি পেজে মেসেজ দিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হতে পারো। অল দ্য বেস্ট।